প্রধানমন্ত্রী এলেন, ভাষণ দিলেন, ফিরে গেলেন। মানে বাংলায়, এই বাংলায়, পশ্চিমবঙ্গে নির্বাচনের দিন ঘোষণা হলো ঠিক তারপরে। তার বক্তৃতায় আমরা কি কি পেলাম? আমরা পেলাম যে বিজেপি যদি ক্ষমতায় আসে, মানে তারা যদি ক্ষমতায় আসেন, তাহলে বাংলা সোনার বাংলা হয়ে যাবে। এনারা বলেছেন, অনেকবার বলেছেন যে সোনার বাংলা গড়ে দেবেন। এর আগেও বলেছেন, কিছু কাজ হয়নি। ডাবল ইঞ্জিনের সরকার হলে উন্নতির শিখরে পৌঁছে যাবে বাংলা, এ কথাও আমরা শুনেছি আগে। তারা ক্ষমতায় এলে অনুপ্রবেশকারী রুখে দেবেন, এ কথাও শুনেছি। জানালেন কত প্রকল্প তারা বাংলাকে উপহার দিয়েছেন, এই কথাটাও তো না শোনা নয়, আমাদের অবশ্যই শুনেছি। তার বক্তৃতা জুড়ে কি কি থাকলো না? থাকলো না তৃণমূল সরকারের বিরুদ্ধে বিষোদ্গার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার ভ্রাতষ্পুত্র সম্পর্কে একটি অভিযোগ। মানে তৃণমূলের সম্পর্কে বিষোদ্গার থাকলো, কিন্তু যেটা থাকলো না সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী এবং তার ভাইপোর বিরুদ্ধে কোনো কথা। আর তার বক্তৃতায় আর কি থাকলো না? থাকলো না মতুয়াদের নাগরিকত্বের প্রশ্নটি, একটি বাক্যও শোনা গেল না। ভোটার তারা হবেন কিনা, ভোট দিতে পারবেন কিনা। তার বক্তৃতা থাকলো না এই বাংলায় কি কি শিল্প আসতে পারে, কি লগ্নি হতে পারে, কে লগ্নি করতে পারেন, কত টাকার করতে পারেন, কি কি চাকরি হতে পারে, থাকলো না। অন্য অন্য জায়গায়, বিজেপি শাসিত জায়গায় কিছু কিছু জায়গায় অবশ্যই হচ্ছে, এবং সেখানে কারা করছেন আমরা জানি, আম্বানি করছেন কিংবা আদানি করছেন। এখানেও কিন্তু এই আমাদের মমতা দিদির সঙ্গে আম্বানির সম্পর্ক যথেষ্ট ভালো, আদানির সম্পর্ক ভালোই ছিল, এখন একটু সরে গিয়েছেন তিনি। এই তো কথা। আর কি থাকলো না? 100 দিনের বকেয়া টাকা, যেটা সুপ্রিম কোর্ট বলছে দিতে হবে, বারবার বলে দিয়েছে, সেই টাকা আদৌ আসবে কিনা, কেন্দ্র সরকার দেবে কিনা, সেই কথাও থাকলো না। আর এই সঙ্গে তার বক্তৃতায় থাকলো না তাদের সরকার তৈরি হলে কোন নেতা মুখ্যমন্ত্রীর আসনে বসে বাংলার মুখ উজ্জ্বল করবেন, এটা থাকলো না। তারপরের দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা ঠিক কয়েক মুহূর্ত আগে জনসম্মুখে এলেন। এলেন মানে টুইটারে এলেন। টুইটার মারফত কি জানিয়ে দিলেন? পুরোহিতদের ভাতা বাড়ছে 500 টাকা করে, মুয়াজ্জিমদের ভাতাও বাড়ছে একই সঙ্গে। এরপর যা জানালেন তার জন্য কেউ প্রস্তুত ছিল না। জানালেন রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বকেয়া যত দিয়ে সব ঢেলে দিয়ে দেবে। একে উস্তাদের মার বলে কিনা আমার জানা নেই, কারণ ভোটের পর সেটা বোঝা যাবে। তবে তিনি এটা ফের প্রমাণ করলেন তাকে চ্যালেঞ্জ করার মতো কোনো নেতা বা নেত্রী এখনো বিরোধীদের শিবিরে নেই, একজনও নেই। কারণ তিনি বোঝেন, মানে তিনি মানে মুখ্যমন্ত্রী বোঝেন, ভোটের বাজারে প্রতিশ্রুতিতে আর বিশ্বাস করছে না মানুষরা, ভোটাররা। তারা চাইছে নগদ টাকা। এই বাংলা, যে বাংলা কর্মসংস্থানের অভাবে ধুঁকছে, যে বাংলায় আর্থিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রের রিপোর্ট মোটেও আশাপ্রদ নয়, সেই বাংলায় আম পাবলিকের পকেটে কোন সময় টাকার যোগান দিয়ে দিতে হবে আর কোন সময়ে কোন খেলাটি খেলতে হবে তা তিনি খুব ভালো বোঝেন। বিরোধীরা অবশ্যই প্রশ্ন করতে পারেন, এত টাকা তিনি কোথা থেকে পাবেন, দেবেন কোত্থেকে, টাকাই তো নাই, কোষাগারে কিছু টাকা নেই। হ্যাঁ ঠিকই, এই প্রশ্নের উত্তর তিনি দেবেন না, কারণ দেওয়ার কথাও নয় তার। কেন দেবেন না? কারণ তিনি বাজার থেকে ধার করতে পারেন, যেখান থেকে খুশি নিতে পারেন। আর আমরা এটাও জানি, কেন্দ্র সরকার তারা এত বড় লোক লস্কর, হাতি ঘোড়া, সমস্ত কিছু, মন্ত্রী সেনা সব নিয়ে তারাও দেনা করতে পিছপা হয় না। বিরাট দেনা তারা করেছে। তাহলে মমতাই বা কেন দেনার জন্য লজ্জায় মুখ লুকোবেন? মুখ লুকোনোর কিছু আছে কি? নেই। ক্ষমতায় থাকতে গেলে যে সমস্ত প্যাচ পয়সা লাগে সেগুলো তিনি এমন ভাবে রপ্ত করেছেন যে খোদ প্রধানমন্ত্রী ছাড়া তার সামনে এই বাংলায় আর কোনো ক্যারিসম্যাটিক মুখ বঙ্গ বিজেপির কাছে নেই। কিন্তু মোদীজি তো আর মুখ্যমন্ত্রী হতে পারবেন না। কাজে সাম্প্রতিক সমীক্ষাতেও দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে জানবেন? সেই মমতাই হচ্ছেন মুখ্যমন্ত্রীর মুখ, মানে অধিকাংশ মানুষ সেটাই বেছে নিচ্ছেন। এই নিয়ে কিছু কথা বলছি। নমস্কার, আমি গৌতম বন্দ্যোপাধ্যায়, আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল। যারা আমার চ্যানেল দেখছেন তাদের কাছে আমার অনুরোধ যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, যা মনে হয় সেটাই করবেন গণতান্ত্রিক রীতি অনুযায়ী, এবং শালীনতা বজায় রেখে যা যা করা যায় আপনারা করবেন। বিরোধিতা থাকলেও করবেন, আমি খুশি হই, তাতেও কোনো অসুবিধা নেই। যেটা বলছিলাম, পশ্চিমবঙ্গে 294 আসলে 2 দফায় ভোট হচ্ছে। আমরা জানি 4 মে গণনা, এসব অনেক জায়গায় বেরিয়েছে, আমি আর নতুন করে বলছি না। ভোট হচ্ছে আরো 4টি রাজ্যে, সেও আমরা জানি। আমাদের কথা কিন্তু শুধু এই বাংলা মানে পশ্চিমবঙ্গ নিয়ে। 2024 সালে লোকসভায় যে জয় পরাজয় হয়েছিল তার নিরিখে যদি ধরি, মানে বিধানসভা আসনগুলো ধরি, বিধানসভা আসনগুলো সেই লোকসভার নিরিখে, তাহলে দেখা যাবে 90টি বিধানসভায় বিজেপি এগিয়েছিল।
আর তৃণমূল এগিয়ে ছিল বাকি প্রায় অন্য ধরা যাক 190 বা 192 আসনে। ম্যাজিক ফিগার হচ্ছে 148। এখন ইতিমধ্যে ভোটের দিন ঘোষণার পরেই কয়েকটি সমীক্ষার ফল বেরিয়েছে, সেগুলি সবকটিতেই দেখা যাচ্ছে তৃণমূল এগিয়ে আছে। তবে বিজেপির সঙ্গে ভোটের হার কিন্তু খুব বেশি নয়। বিজেপি যেখানে 41 থেকে 45%, টিএমসি সেখানে 43 থেকে 45% অনেকে দেখাচ্ছে। বুঝতে পারছেন যে শতাংশের হিসেবে দুটো দলের মধ্যে তফাৎ খুব কম হচ্ছে ভোটের ফলে। এই সমীক্ষায় দেখা যাচ্ছে টিএমসি 155 থেকে 170 আসন পেতে পারে, কেউ কেউ বলছেন, আর বিজেপি পেতে পারে 100 থেকে 115টা আসন। আবার আসাউদ্দিনের দল মিম, তাকেও এই সমীক্ষায় 5 থেকে 6টা আসন দিয়েছেন কয়েকজন সমীক্ষক। যে বিষয়গুলোর জন্য তৃণমূল সমীক্ষায় কম নম্বর পেয়েছে তার মধ্যে আছে বেকারি, 36.3% মানুষ অখুশি, কাজ নেই, কর্মসংস্থান নেই। আইন শৃঙ্খলা বা নারীদের নিরাপত্তা নিয়েও অভিযোগ করেছেন প্রায় 20% মানুষ। দুর্নীতি নিয়ে যে এত হইচই তাই নিয়ে অবশ্য 13% মানুষ অসন্তুষ্ট। উন্নয়নের ক্ষেত্রেও 11% মানুষের খুশি না হওয়ার কারণ ঘটেছে, মমতা সরকারের বিরুদ্ধে তারা মত দিয়েছেন। তবে যে এই যে অনুপ্রবেশ মানে এই ঘুষপেটিয়ে নিয়ে যে এত সমস্ত বিরাট হইচই তা নিয়ে মাত্র 1% কিছু মানুষ মত দিয়েছেন এর বিরুদ্ধে। তেমনি একইভাবে স্যার মানে এসআইআর বা ভোট চুরির ক্ষেত্রে ওই 3% মানুষ বিরক্ত। কিন্তু খুব আশ্চর্যের বিষয় হলো তৃণমূল এবং বিজেপির মধ্যে সেটিং তত্ত্বে বিশ্বাস করেন 24%-এর বেশি মানুষ। কেন? ওই যে প্রথমেই বললাম, মানুষের মন বড় বিচিত্র, হৃদয় আরো বেশি বিচিত্র। মনে সে ভাবে যে তৃণমূল যাক, এবং তৃণমূল গেলে যদি বিজেপি আসে সেখানেও তার সংশয়, বিজেপি যদি আসে তাহলে কিছু লাভ হবে, কারণ যদি সেটিং আছে কাজেই সেখানে 24%-এর বেশি মানুষ মনে করছেন সেটিং আছে। যাই হোক, মোদ্দা কথা হলো মমতার তাহলে শক্তিটা কোথায়? তার শক্তির কথা বলতে গেলে বলতে হয় তিনি ঠিক সময়ে মাঠে বলটা ঠিক জায়গায় পাস দিতে পারেন যাতে গোলটা হয়ে যায়। গতবারে মানে গত এপিসোডে আমি ফুটবল নিয়ে বলার সময় একটা ভুল করে রেফারির জায়গায় আম্পায়ার বলেছিলাম, আর তার জন্য আমি দুঃখিত। আমার এক শুভানুক ভাই আমাকে সতর্ক করেছেন, কমেন্ট করেছেন, আমি তার কাছে কৃতজ্ঞ। যে কথাটা বলছিলাম, মমতা খেলার মাঠে এমন মুখ্যম সময়ে বকেয়া দিয়ে এবং পুরোহিত আর মুয়াজ্জিমদের ভাতা বৃদ্ধির বলটা পাস করে দিলেন যে খোদ রেফারিরও কিছু বলার থাকলো না। প্রধান নির্বাচন কমিশনার জানালেন ভোটের দিন ঘোষণার পর যদি কোনো ঘোষণা হয় তাহলে তা আইন বহির্ভূত হবে। তো মমতা এই যে সময়ের ফাঁকটা ধরে ফেললেন আর বলটা পাস করে দিলেন, তাতে অন্তত 20 লাখ সরকারি কর্মচারীর পরিবারে খুশির হাসি ফিরবে, পুরোহিতদের পরিবারেও তাই, এমনকি মুয়াজ্জিমদের পরিবারেও তাই। হিন্দু মুসলমান ব্যালেন্স হয়ে গেল, সমতা হয়ে গেল। আর যাই হোক, মমতা বিরোধিতাও অনেকটাই প্রশমিত হয়ে যাবে, এই বিশেষ করে সরকারি কর্মচারীদের মধ্যে। যেমন এর আগে হাসি চওড়া হয়েছে মহিলা ভোটারদের মুখে, গ্রামে গঞ্জে এখনো মমতা দিদির ক্যারিশমা অনেক বেশি। প্রায় 50% মহিলা ভোটের অধিকাংশই যদি মমতার ঝুলিতে যায় তাহলে সেখানে তৃণমূলের ভোট প্রাপ্তি কিন্তু এই যে যত সমীক্ষা দেখছি তার চেয়ে বেশি হবে, তার চেয়ে বেশি আসন সংখ্যা হবে। শহরের এলিট বা আরবান মহিলা যারা আমরা জানি, ধরুন বিভিন্ন শহরে, বড় বড় শহরে, শিলিগুড়ি হোক, কলকাতা হোক, আসানসোল হোক, যারা যেখানে যেখানে থাকেন বড় বড় জায়গায়, তাদের সমস্ত আরবান যে মহিলারা শিক্ষিত, ফড়ফড়িয়ে ইংরেজি বলেন বা বাংলা কথার ফাঁকে 2-4টে ইংরেজি গুঁজে দেন, তাদের সিংহভাগ নারী স্বাধীনতার পক্ষে মুখ খুললেও মহিলা মুখ্যমন্ত্রীকে কিছুতেই পছন্দ করেন না। এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি, একদম পরিষ্কার ভাবে দেখেছি। তারা মমতার বিপক্ষে, কিন্তু তারা যে অন্য কোনো নারীকেও মুখ্যমন্ত্রীর আসনে দেখতে চান এমনটাও নয়। স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এলেও এই কথা শুনে লজ্জা পেতেন, খুবই লজ্জিত হতেন। ওই জন্য বিদ্যাসাগর নিয়ে আমাদেরও মাতামাতি নেই, কোনো মহিলাদেরও মাতামাতি নেই, অন্য জিনিস অন্যদের নিয়ে অনেক বেশি মাতামাতি আছে। কিন্তু গ্রামের বা শহরতলির মহিলাদের কাছে এখনো দিদি হচ্ছেন দিদি, দিদির কারিশমা সেখানে অটুট, সংসারে তিনিই বড় দিদি। আর অন্যদিকে এখন প্রায় 50 লক্ষ ভোটার বিবেচনাধীন, তাদের মধ্যে যারা ছাড়পত্র পাবেন, কজন পাবেন আমরা জানি না, এবং যারা পাবেন না তারা কি বিজেপির প্রতি খুশি থাকবেন? না,
খুশি থাকার কথা নয়, কারণ এই প্রক্রিয়া নির্বাচন কমিশনের পরিচালনাধীন হলেও সাধারণের মধ্যে এই বিশ্বাসটা প্রথিত হয়ে গিয়েছে মূলত বিজেপি এই ঝঞ্ঝাটের জন্য দায়ী। কাজে যে কয়েকটি সমীক্ষার ফল আমরা দেখেছি তার চেয়ে কিন্তু ভালো ফল করার সম্ভাবনা, আবার বলছি, তৃণমূলের থাকছে। এই যে 50 লক্ষ রয়ে যাচ্ছেন বিচারাধীন, তার মধ্যে কজন ছাড় পাবে, তারপরে বাকিরা ধরা যাক, যা আমি হিসেব দেখছি এখন, তাতে যদি খুব ভালো রকম কেটে কুটেও হয়, তাতেও শেষ দিন পর্যন্ত যদি আরো 200 জন বিচারক নিয়ে আসা হয় বিভিন্ন ঝাড়খণ্ড হেনা তেনা জায়গা, উড়িষ্যা থেকে, তারাও কতটা বুঝবেন বাংলা তাও আমি জানি না, যাই হোক যদি বোঝেন ধরে নিলাম, তাতেও যদি 24 ঘন্টা কাজ করেন, তাতেও ধরে রাখুন 15 থেকে 18 লক্ষ মানুষের নাম রিজেক্টেড হয়ে যেতে পারে। তখন তারা কোথায় যাবেন? তারা আবার ট্রাইব্যুনালে যাবেন। সেই ট্রাইব্যুনালে কারা করবেন? 40-50 জন বিচারক খুঁজে পেতে হবে। রিটায়ার্ড জাজেস, এই অবসরপ্রাপ্ত বিচারকরা কোথায় আছেন? কলকাতায় আছেন না বাইরে আছেন? কোন কোন জায়গায় আছেন? কোথায় কোথায় হবে? সে একটা মহা কেলেঙ্কারি কাণ্ড আমি যা দেখতে পাচ্ছি। কি করে তাদের আনা হবে? কোথায় তারা কাজ করবেন? তারা কতদিনে করবেন? ওইটাও ধরতে পারছি না। যারা থাকছেন কুড়িয়ে বাড়িয়ে তারাই হয়তো ভোট দেবেন। এবারে সব বাদ দিয়ে দেখা যাক যে আমাদের বিধানসভা আসনের চরিত্রগুলো কিরকম। এই রাজ্যে 106টা আসনে সংখ্যালঘু ভোট প্রায় 30%। আর বিভিন্ন নির্বাচনে এই 106টার মধ্যে 100টির বেশি আসনে এগিয়ে আছে তৃণমূল। বাকি 200 আসনের মধ্যে 50টা আসন যদি ধরে রাখতে পারে তৃণমূল, তাহলে কেল্লা ফতে। সেই হিসেবে মমতা মুখ্যমন্ত্রী হিসেবে প্রায় 42% পছন্দ। অনেক পিছনে রয়েছেন 20% সমর্থন পেয়ে শুভেন্দু, তারও পরে আছেন শ্রমিক 15% সমর্থন। দিলীপের ভাগ্যে জুটেছে মাত্র 3%, মানে 3% মানুষ মনে করে না দিলীপ মুখ্যমন্ত্রী হতে পারে। তবে এই কথাটাও সত্যি যে এইসব সমীক্ষার ফল যে মিলবে তা মোটেও বলা যায় না। বিজেপির সঙ্গে তৃণমূলের ভোট শতাংশের যে 10%-এর ফারাক, সেটা যদি কমে যায়, কংগ্রেস এবং সিপিএম ভোট যদি বিজেপির কপালে জুটে যায়, গোটাটাই যা যা আছে সব জুটে গেল, মমতা বিরোধী যত ভোট সব কংগ্রেস সিপিএম এ না গিয়ে সব বিজেপির কপালে জুটে গেল, তাহলে বিজেপি বাংলা দখল করতে পারবে। তবে সেটা খুব কঠিন কাজ, অতীব কঠিন। তবু আবার বলি, ভোটারদের মন বোঝা ভার, বহু অঘটন ঘটে যেতে পারে ভোটের ময়দানে। এই জিনিস আমরা জানি, আমি দেখেছি। কাজেই কখন কি হয় সে আমরা বলতে পারি না। এখন দেখতে থাকি আগামী দিনে কি হয়। আপনাদের সামনে এটুকু বললাম। এখনো পর্যন্ত বিভিন্ন সমীক্ষা বলি বা বিভিন্ন যে ঘটনা সামনে আসছে সেগুলোর ব্যাখ্যা করে আমি বললাম, এখনো পর্যন্ত কিন্তু তৃণমূল ভালো জায়গায় আছে, এগিয়ে আছে বেশ খানিকটা। নমস্কার, ভালো থাকবেন সবাই, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন।